গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিমল দত্তের লেখা একটি ডিটেকটিভ উপন্যাস নিঝুম রাতের কান্না। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। এমন বাদলার দিনে গরম চা আর খবরের কাগজ, এই দুটো জিনিস খুবই ভালো লাগে। কেমন, তাই নয় কি কাকাবাবু? শিষ্যের কথা শুনে রঞ্জন রায় একটু হাসলেন, তারপর বললেন, হ্যাঁ, তবে সে কথা সত্যি হতে পারে হাতে যখন কোনো কাজ না থাকে। একটু থেমে তিনি আবার বললেন, শোনো বিদ্যুৎ, তোমাকে ভালোবাসি বলেই দু একটা কথা বলছি। এই ভালো লাগা ব্যাপারটাকে অত হালকাভাবে কখনো নিও না। গরম চা আর খবরের কাগজ নিয়ে মজলিসি লোকদের জীবন বেশ কেটে যেতে পারে, কিন্তু গোয়েন্দাদের জীবন কি তাই? গোয়েন্দাগিরিকে যারা জীবনের ব্রত বলে গ্রহণ করেছে, তাদের কাছে চা, খবরের কাগজ বা সিগারেট হবে গায়ের জামাকাপড়ের মতোই অতিরিক্ত পদার্থ। জামাকাপড়ের মতোই তাদের যে কোনো দু একটা জিনিস যেন যখন খুশি তখন ছেড়ে দেওয়া যায়। কিন্তু গোয়েন্দা যে, সে ছাড়তে পারে না কোন জিনিস তা বলতে পারো বিদ্যুৎ? সে জিনিসটা হচ্ছে কাজ। গোয়েন্দার জীবনই হচ্ছে কাজের সমষ্টি। কাজ দেখলে সে ঝাঁপিয়ে পড়বে, কাজই শুধু তার ভালো লাগবে, সে কাজে বিপদ থাক বা নাই থাক। ডিটেকটিভ রঞ্জন রায়ের কথায় তার প্রিয় শিষ্য বিদ্যুৎ মিত্র একটু অপ্রস্তুত হল, কিন্তু ক্ষুণ্ণভাবে সে বলল, হ্যাঁ কাকাবাবু, সে কথা ঠিক। কাজই আমাদের আদর্শ, কাজই আমাদের আনন্দ। কিন্তু তবু আমাদের জীবনের একটা হালকা দিকও তো আছে। খাওয়া দাওয়া, গান বাজনা। গোয়েন্দার কি এসব থাকতে নেই? আমি সেইভাবেই কথাটা বলেছি কাকাবাবু। বিশেষত আজ এই বেলা 4টের সময় ঝড় বৃষ্টি যা অন্ধকার করে এসেছে, তাতে কি আর গভীর কিছু ভাবা চলে? রঞ্জন রায় বুঝলেন শিষ্য একটু ক্ষুব্ধ হয়েছে, তাই তিনি কিছু স্নেহের সঙ্গে বললেন, আমি তোমার দোষ দিচ্ছি না বিদ্যুৎ। তুমি যা বলেছ, যা ভেবেছ, সে খুবই স্বাভাবিক। কিন্তু আমি কেবল এটুকু বোঝাতে চাই যে তোমারও আমার দৃষ্টি বা অনুভূতি যেন সাধারণ মানুষের মতো স্থূল না হয়ে পড়ে। সর্বদাই মনে রাখতে চেষ্টা করবে, আমরা মানে গোয়েন্দারা অন্যের চেয়ে এক স্তর উঁচু। কাজে আমাদের ভালো লাগা বা না লাগার অনুভূতি হবে কিছু অনন্য সাধারণ। একটা উদাহরণ দিচ্ছি বিদ্যুৎ। এই আজকের অবস্থাটার কথাই ভাবো দেখি। বেলা 4টের সময় এমন অন্ধকার, ঠিক যেন নিঝুম রাত। এমন যে হবে কে তা ভেবেছিল? হয়তো অনেকেই এখন তোমার মতো কল্পনার তুলিতে চোখ রাঙিয়ে চার খবরের কাগজ নিয়ে মশগুল হয়ে বসে আছে। কিন্তু তোমার বা আমার অতটা মানায় না, কারণ কে জানে এই বাদলার দিনে, এই দুর্যোগের মাঝেই তোমারও আমার জন্য কোনো সাংঘাতিক কাজ এগিয়ে আসছে কি না। এ সময় লোকে বাইরে যেতে ভয় পায়, কিন্তু আমাদের হয়তো এরই মাঝে ছুটে বেরিয়ে যেতে হবে। আর আমাদের সাথে সাথে ছুটে যাবে হয়তো কোনো নরঘাতক বা গুপ্ত বিভীষিকা। বিদ্যুৎ, এই নিয়ে না আমাদের গোয়েন্দা জীবন। হ্যাঁ কাকাবাবু, আপনি যা বলেছেন। হঠাৎ টুং করে টেবিলের ঘণ্টায় একটা আওয়াজ হলো। বোঝা গেল রঞ্জন রায়ের ভৃত্য জীবন ঘরে ঢুকবার অনুমতি চাইছে। হ্যাঁ, এসো বলে রঞ্জন রায় অনুমতি দিতেই জীবন ঘরে ঢুকে নিঃশব্দে একখণ্ড কাগজ তার প্রভুর সম্মুখে রাখল। রঞ্জন রায় কাগজখানা পড়লেন। বিশেষ কাজে এখনই দেখা করতে চাই, শ্রী সুরেশ প্রসাদ বসু। যাও নিয়ে এসো বলে রঞ্জন রায় একটু সোজা হয়ে বসলেন। তারপর তখনই একবার বিদ্যুৎ মিত্রের দিকে তাকিয়ে বললেন, দেখলে তো বিদ্যুৎ, গোয়েন্দা জীবনের মজাটা। এমন দুর্যোগের মাঝে যিনি দর্শন প্রার্থী হয়েছেন, নিশ্চয়ই তিনি তোমার চার খবরের কাগজের রঙিন স্বপ্নটা নষ্ট করতেই এসেছেন। সেই মুহূর্তে ভৃত্য জীবনের সাথে যিনি ঘরে ঢুকলেন, তিনি এক মধ্যবয়সী ভদ্রলোক। তার দেহ বলিষ্ঠ ও সুগঠিত, পরনে খদ্দর ও খদ্দরের জামা, মুখ তার মলিন ও চিন্তাকুল। আসুন আসুন, বসুন। আপনারই নাম সুরেশবাবু? রঞ্জন রায় তাকে অভ্যর্থনা করলেন। ভদ্রলোকটি চেয়ারে বসতে বসতে বললেন, আগে হ্যাঁ, আমারই নাম সুরেশ প্রসাদ বসু।
আপনি সম্ভবত বিখ্যাত ডিটেকটিভ মিস্টার রঞ্জন রায়? হ্যাঁ, আমারই নাম রঞ্জন রায়। আর ইনি আমার সুযোগ্য সহকারী বিদ্যুৎ মিত্র, বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী ছাত্র। এই বলে রঞ্জন রায় তার শিষ্য বিদ্যুৎ মিত্রকে দেখিয়ে দিলেন। ভদ্রলোক ঈষৎ হাসি মুখে বিদ্যুৎ মিত্রকে নমস্কার বলে অভিবাদন করে একবার ঘরখানার চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। তারপর কিছু সংকুচিতভাবে রঞ্জন রায়কে বললেন, মিস্টার রায়, আমি বড় বিপন্ন, তাই আজ এমন দিনেও আপনার কাছে ছুটে এসেছি। রঞ্জনবাবু বললেন, বলুন, ব্যাপারটা কি বলুন। ভদ্রলোকটি বললেন, তাহলে শুনুন আমার কেসটা। আমি একজন কংগ্রেস কর্মী, কলকাতায় থাকি। আজ সকালে আমি আমার ভগ্নীর কাছ থেকে একটা টেলিগ্রাম পেলুম। সে জানিয়েছে তার স্বামীর আকস্মিক মৃত্যু হয়েছে, তাই আমায় যেতে লিখেছে। আমার ভগ্নী এবং ভগ্নীপতি কলকাতা থেকে প্রায় মাইল 40 দূরবর্তী নিঝুমপুর গ্রামে থাকতেন। আমার ভগ্নীপতি আনন্দময় ঘোষ এখানে এক সাহিবি অফিসে কেরানির কাজ করতেন। রোজ তিনি যাতায়াত করতেন নিঝুমপুর থেকে। আমি টেলিগ্রাম পেয়ে নিঝুমপুর যাত্রা করি। নিঝুমপুর পৌঁছাতে 2টো বাজল। তখনও লাশ সরানো হয়নি। আমি ঘটনাস্থলে গেলুম। নিঝুমপুর স্টেশন থেকে নিঝুমপুর গ্রামের যে অঞ্চলে আমার ভগ্নীপতির বাড়ি, সেখানে যাবার 2টো রাস্তা আছে। ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাটার মাঝে একটা কোণ আছে বলে এ রাস্তায় স্টেশন থেকে বাড়ি যেতে মিনিট 10 দেরি হয়। এছাড়া গ্রামের প্রান্ত দিয়ে যে রাস্তা গেছে সেটা কাঁচা পথ, মাঝে মাঝে ভাঙা, এবং মধ্যে এক জায়গায় একটা উঁচু ঢিবির পাশ দিয়ে যেতে হয়। এ ঢিপির নাম মোল্লার ঢিপি। এর ওপরটা ঝোপ জঙ্গলে ভর্তি, তারপরেই নিচু জলা, ওপর থেকে নিচে প্রায় 100 হাত হবে। যাক, গিয়ে শুনলুম আনন্দবাবু রাত্রে স্টেশন থেকে ফেরবার পথে ওই ঢিপি থেকে পড়ে মারা গেছেন। তার দেহ তখনও ঢিপির নিচে জলার ধারটাতে পড়েছিল। পুলিশ বলছে অপঘাত মৃত্যু, আপনারা দেহ নিয়ে যান, দাহ করুন। কিন্তু আমার দৃঢ় ধারণা এর মধ্যে কোনো রহস্য আছে, তাই এই মৃত্যু রহস্য ভেদ করবার জন্য আপনাদের সাহায্য চাই। রঞ্জনবাবু জিজ্ঞেস করলেন, আচ্ছা, আনন্দবাবু কি রোজ সন্ধ্যায় ওই পথে বাড়ি ফিরতেন? হ্যাঁ, সেরকমই শুনেছি। বুঝতে তো পারছেন, ডেলি প্যাসেঞ্জারের পক্ষে 10 মিনিট আগে বাড়ি ফেরা কীরকম লাভ। ও পথে খুব লোক চলাচল আছে কি? তা লোক নেহাত অল্প চলে না। এর আগে ওরকম অপঘাতে কেউ মরেছে কি? তা আমি ঠিক বলতে পারবো না। চলতি রাস্তা থেকে ঢিপির খাড়া কিনারা কত দূর? 40-50 হাত হবে। সেদিকটা কি খোলা? আগে না, ছোট ছোট ঝোপ জঙ্গল আছে। অন্ধকার পথ, ভুল করে ওদিকটায় গিয়ে পড়া সম্ভব বোধ হয়। আগে না, কাটা গাছের জঙ্গল আছে, কাজেই পদে পদে টের পাওয়া যাবে। কিছু মনে করবেন না, আনন্দবাবু কিছু নেশা টেশা করতেন কি? আগে তিনি বিড়ি চুরুট পর্যন্ত খেতেন না। আপনাদের কার উপর সন্দেহ হয়? কারোর উপর সন্দেহ হয় না। তবে বলছেন কেন যে কোনো রহস্য আছে? ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছে না বলে। আনন্দবাবু পথ ভুলে ওদিক যেতে পারেন না। ওখানকার তিনি স্থায়ী বাসিন্দা, তার উপর ডেলি প্যাসেঞ্জার। আপনার যদি এ বিষয়ে কোনো অভিজ্ঞতা থাকে, তাহলে বোধহয় জানেন যে ডেলি প্যাসেঞ্জারদের চোখ বেঁধে ছেড়ে দিলেও তারা রাস্তা হেঁটে ঠিক বাড়ি যেতে পারবে। রাস্তায় কোথায় কোন ইটখানা উঁচু হয়ে আছে, কোথায় গর্ত, সব তাদের মুখস্থ। মৃতদেহ প্রথম কে আবিষ্কার করে? কয়েকটা রাখাল ছেলে সকালে গরু চড়াতে গিয়ে শেয়ালের ডাকে তারা আকৃষ্ট হয়। রাত্রে কোনো খোঁজ খবর হয়নি? আগে না, তার কারণ আমার বোন ভেবেছিল আনন্দবাবু বোধহয় কালীঘাটে তার পিসিমার বাড়ি গিয়ে থাকবেন। কাশী থেকে তার এক পিসিমা সম্প্রতি ফিরে এসে কালীঘাটে রয়েছেন। কয়েকদিন আগে থেকে আনন্দবাবু বলেছিলেন
একদিন পিসিমার ওখানে যাওয়া দরকার। তাই আমার বোন সুষমা ভেবেছিল আনন্দবাবু কালীঘাটেই গেছেন, সেই জন্য ফিরতে পারেননি। মৃতদেহ আপনি দেখেছেন? হ্যাঁ, পোস্টমর্টমের জন্য মৃতদেহ কলকাতায় এসেছে। আপনারা দেখতে পারেন। আচ্ছা চলুন তবে, পথেই কথা হবে। বলেই রঞ্জন রায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ মিত্র আর সুরেশবাবুও তাদের নিজ নিজ চেয়ার ছেড়ে বেরোবার জন্য তৈরি হয়ে উঠে দাঁড়ালেন। তারা বেরোতে যাচ্ছিলেন, এমনি সময়ে হঠাৎ রঞ্জনবাবু বলে উঠলেন, দাঁড়ান সুরেশবাবু, শুধু 1 মিনিট, একটা কাজ সেরে নিই। বলেই তিনি তার ডান পাশের দেরাজটি টেনে একটি পিস্তল বার করে নিলেন। তারপর চোখের পলক পড়তে না পড়তেই পেছন ফিরে হঠাৎ জানলা লক্ষ্য করে পিস্তলের ঘোড়া টিপলেন। সশব্দে পিস্তলের গুলি খোলা জানলা দিয়ে বেরিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে বাইরে একটা আওয়াজ হলো, ধপাস। কে একটা লোক জানলার কানিশ থেকে নিচে লাফিয়ে পড়ল। বিস্মিত সুরেশবাবুর মুখ থেকে কেবল একটা কথা বেরুল, এ কি? বিদ্যুৎ জিজ্ঞাসা চোখে রঞ্জন রায়ের দিকে তাকিয়ে রইল। বুঝতে পারছেন না সুরেশবাবু? হাসির রেশ মিলিয়ে যাবার আগেই রঞ্জনবাবু আবার বললেন, বিদ্যুৎ, তুমিও দেখছি চমকে গেছো বাবা। ভাবছ রঞ্জন রায় বুঝি খেপে গেছে, পিস্তল নিয়ে খেলা করছে? না না, তা নয়, আমি খেপে যাইনি একেবারেই, কিন্তু আমাদের এই অতিথি সুরেশবাবু লোকটি নিতান্ত সামান্য নন। তিনি দেখছি একলা চলাফেরা করেন না, সঙ্গে তার 2-1টা ফেউ চলাফেরা করছে। বলে সে মৃদু হেসে সুরেশবাবুর দিকে তাকালো। সুরেশবাবু পিস্তলের শব্দেই শিউরে উঠেছিলেন। এখন রঞ্জনবাবুর কথায় বড্ড বেশি বিস্মিত হয়ে বললেন, আমি যে কিছুই বুঝতে পারছি না মিস্টার রায়। কই, আমি তো কাউকে সাথে নিয়ে আসিনি, আমি এখানে একা এসেছি মিস্টার রায়। হ্যাঁ, এতক্ষণ তাই ভেবেছিলাম বটে, কিন্তু এখন দেখছি অন্যরকম। এই বলে মৃদু হেসে রঞ্জনবাবু আবার বললেন, সুরেশবাবু, আপনি জানেন আপনি একা এসেছেন, কিন্তু আপনার ভগ্নিপতি আনন্দবাবুর মৃত্যুর জন্য যারা দায়ী তারা আপনাকে একা ছেড়ে দিতে সাহস পায়নি। আপনি কোথায় যান, কি করেন, এসব খবর জানবার জন্য তারা আপনার পিছু পিছু আমার বাড়ি পর্যন্ত ছুটে এসেছে, আর ওই পেছনে জানলাটাতে মুখ রেখে সব কিছু শুনে নিচ্ছিল। কিন্তু বেচারা জানতো না যে গোয়েন্দা রঞ্জন রায় জানলা পর্যন্ত গোয়েন্দার কাজ করে অনেকটা। দেখুন সুরেশবাবু, আমি একটু সন্দিহান, সদা সতর্ক মানুষ, কাজেই এমনি সব ভালো মানুষের আগমনের সম্ভাবনায় আমার পেছনে জালনাটিতে মাকড়সার জালের মতো একখানে অতি সূক্ষ্ম রেশমি জাল খাটিয়ে রেখেছিলুম। একটা নকল মাকড়সাও তাতে ঝুলানো ছিল। আপনার বন্ধুটি ওতে মাথা দিতেই জালখানা ছিঁড়ে গেল, আর নকল মাকড়সাটি মাটিতে পড়ে গেল। কিন্তু গোয়েন্দার মাকড়সা তো, সেও আমার সহকারী। এমন জিনিস দিয়ে তা তৈরি যে পড়ে যেতেই পয়সা পড়বার আওয়াজের মতো একটা আওয়াজ হলো। আমিও পরিষ্কার বুঝে নিলুম যে সুরেশবাবু কখনো একা আসেননি, তাই পিস্তল দিয়ে তাকে একটু অভ্যর্থনা জানিয়ে দিলুম। কিন্তু 1 সেকেন্ড দেরি হওয়ায় আমার সাদর অভ্যর্থনা তার মগজে ঢুকল না। বড় দুঃখিত সুরেশবাবু, আমি বড় দুঃখিত। সুরেশবাবু স্তম্ভিত ও নির্বাক। বিদ্যুৎ বলল, তাহলে নিচে গিয়ে একবার দেখে আসা মন্দ কি কাকাবাবু? তার কথা প্রায় লুফে নিয়ে রঞ্জনবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, সে তো দেখতেই হবে, কিন্তু তাতে লাভ কিছুই হবে না, কারণ সে কোনো সূত্রই রেখে যায়নি। তা যা হোক, একটা বিষয় নিশ্চিত হওয়া গেল সুরেশবাবু, আপনার ভগ্নিপতি আনন্দবাবুর মৃত্যুটি কখনো স্বাভাবিক মৃত্যু নয়, তাকে হত্যা করা হয়েছে। সুরেশবাবু প্রায় কেঁদে ফেললেন। ছলছল চোখে তিনি কাতরভাবে বললেন, তাহলে এখন উপায় কি হবে মিস্টার রায়? আপনি কি তাহলে? বাধা দিয়ে রঞ্জন রায় বললেন, কি পিছিয়ে যাব বলছেন? না, সে অসম্ভব। বরং এতক্ষণ যা আমার মনকে বেশি নাড়া দিতে পারেনি, এবার আপনার এই বন্ধুটির ব্যবহারে তা খুব বেশি নাড়িয়ে দিয়ে গেল। এক মুহূর্ত থেমে তিনি বললেন, এ কাজ আমরা গ্রহণ করলুম সুরেশবাবু, আপনি নিশ্চিন্ত থাকুন। আনন্দবাবুর হত্যাকারীকে আমরা। সহসা একটা টর্চের তীব্র আলো ঘরের মধ্যে এক মুহূর্ত নেচেই কোথায় অদৃশ্য হয়ে গেল।
ডিটেকটিভ রঞ্জন রায়ের পিস্তল এক ঝলক আগুন বের করে আবার গর্জে উঠল, গুরুম। বারুদের গন্ধে ও ধোঁয়ায় সারা ঘর ভরপুর হয়ে গেল। সুরেশবাবুর সঙ্গে রঞ্জন রায় ও বিদ্যুৎ মিত্র মেডিকেল কলেজে এসে শুনলেন আনন্দবাবুর মৃতদেহ পরীক্ষা করে কিছুই পাওয়া যায়নি। তবু তারা হতাশ হলেন না। তারা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নিজেরাই ভালো করে মৃতদেহ পরীক্ষা শুরু করলেন। কয়েকটা জিনিস তারা বিশেষভাবে লক্ষ্য করলেন। 1. হাড় ভেঙে যাওয়ায় মুখ দিয়ে রক্ত গড়ানোর স্পষ্ট দাগ। 2. গলায়, মুখে এবং হাতে, বিশেষ করে যেসব জায়গা জামা পরলেও কতকটা খোলা থাকে সেসব জায়গায় আঁচড়ের দাগ, সেখানে কিছু কিছু রক্ত জমে আছে। 3. জামার ওপরেও কাটা গাছে আটকে ছিঁড়ে যাওয়ার মতো দাগ। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে বিদ্যুৎ দাগগুলো পরীক্ষা করতে লাগল। রঞ্জনবাবু বললেন, দেখো বিদ্যুৎ, ঘটনার দিন বৃষ্টি হয়েছিল, পথে কাদা ছিল। আনন্দ ঘোষের জুতোয় কাদা লেগে রয়েছে। তুমি জুতোর একটা মাপ নাও বিদ্যুৎ। বিদ্যুৎ নিঃশব্দে বেশ মন দিয়ে তার কাজ করে যেতে লাগল। লাস্টে ঘণ্টাখানেক পরীক্ষা করে তারা যখন বাইরে বেরিয়ে এলেন, আকাশে তখন আর মেঘের চিহ্ন মাত্র নেই। তখন কে বলবে যে এই খানিক আগেই এত প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে গেছে। সকলেই নীরব ও চিন্তাকুল। রঞ্জন রায় ও বিদ্যুৎ মিত্র ভাবছিলেন কেমন করে, কোন সূত্র অবলম্বন করে এগুলো তাদের কাজে সুবিধা হবে। আর সুরেশবাবু ভাবছিলেন তার ভগ্নিপতির শোচনীয় পরিণতির কথা। সেই সঙ্গে তার বোন সুষমার দুর্ভাগ্যটাও তার কাছে কম পীড়াদায়ক বোধ হচ্ছিল না। সাথে সাথে শত্রু নিপাতের একটা দৃঢ় সংকল্প তার মনের মাঝে উঠে তাকে অস্থির করে তুলছিল। ব্যাকুলভাবে তিনি রঞ্জনবাবুকে বললেন, মিস্টার রায়, তাহলে কবে পর্যন্ত আপনারা নিঝুমপুর যাচ্ছেন? রঞ্জনবাবু খানিক গম্ভীর থেকে পরে বললেন, সে আলোচনা করবার একই উপযুক্ত স্থান সুরেশবাবু। ভুলে যাবেন না, আমরা এখন খোলা রাজপথ দিয়ে হেঁটে যাচ্ছি। আপনার বন্ধুদের কয়েকজোড়া চোখ হয়তো গোপনে থেকে আমাদের বেশ অনুসরণ করে যাচ্ছে। সুরেশবাবু বড়ই লজ্জিত হলেন। অপরাধীর মতো সংকুচিতভাবে বললেন, হ্যাঁ, আমি অতটা ভাবিনি মিস্টার রায়। আচ্ছা, সে আলোচনা পরেই হবে। বিদ্যুৎ মিত্র কি বলতে চাচ্ছিল, হঠাৎ পেছন থেকে কে একজন যেন হুমড়ি খেয়ে তার গায়ের উপর পড়ে গেল। বিরক্ত হয়ে বিদ্যুৎ পেছন ফিরতে দেখে এক বৃদ্ধ ভদ্রলোক ঠিক তার পেছনেই ফুটপাথের উপর পড়ে তখনও কাতরাচ্ছেন। তার জামাকাপড় কাদায় মাখা, হাতের লাঠিখানা দূরে কোথায় ছিটকে পড়ে গেছে। তার অবস্থা দেখেই বিদ্যুৎ মিত্রের নিজের রাগটা মুহূর্তে কর্পূরের মতো উপে গেল। সে এগিয়ে গিয়ে ভদ্রলোকটিকে হাত ধরে তুলে সহানুভূতির স্বরে বলল, বড্ড লেগেছে আপনার না? বৃদ্ধ কাতরভাবে বললেন, হ্যাঁ বাবা, বড্ড লেগেছে। একখানে ট্যাক্সি ডেকে দেবে বাবা, ধর্মতলা যাব। হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে এই দুর্দশা। বাবা, তোমারও তো কম লাগেনি। আমার গোটা শরীরের ভারটা তোমারই উপর। বাধা দিয়ে বিদ্যুৎ বলল, না না, সে কিছুই হয়নি। আচ্ছা, ডেকে দিচ্ছি ট্যাক্সি। কিছু পরে একখানা ট্যাক্সি এসে দাঁড়াতেই বৃদ্ধ অতি কষ্টে তাতে উঠে বসলেন। ট্যাক্সি মুহূর্ত মধ্যে তাকে নিয়ে হাওয়ার বেগে ছুটে চলল। ওহে বিদ্যুৎ, ভদ্রলোক যেন কি একটা জিনিস ফেলে গেলেন দেখছি। বলেই রঞ্জন রায় সে আলো অন্ধকারের আবছা আলোয় ফুটপাত থেকে ছোট্ট একটি মানি ব্যাগ তুলে নিলেন। তুলে নিতেই তার মুখখানা বেশ প্রফুল্ল হয়ে উঠল। তিনি হাসি মুখে বিদ্যুতের দিকে হাত বাড়িয়ে সেটি দিয়ে বললেন, এই নাও বিদ্যুৎ, ভদ্রলোক তোমায় ভালোবেসে বকশিস দিয়ে গেলেন। মানিব্যাগটির গায়ে পিন দিয়ে একখণ্ড কাগজ আটা, তাতে সংক্ষেপে গুটি কয়েক লাইন। গোয়েন্দা রঞ্জন রায় ও বিদ্যুৎ মিত্র, নিঝুমপুরের ব্যাপারে তোমরা হাত দিও না। যদি দাও তাহলে তোমাদের ফিরে আসতে হবে না বলে দিচ্ছি। ইতি শ্রী বৃদ্ধ। লেখা কলাইন পড়ে আর কার কি হলো বোঝা গেল না, কিন্তু সুরেশবাবুর পা থেকে মাথা পর্যন্ত যেন তরল হিমানী স্রোত বয়ে গেল। তিনি ভয়ে ও বিস্ময়ে শিউরে উঠলেন। রাত্রে আহারাতির পর রঞ্জন রায় ও বিদ্যুৎ মিত্রের মধ্যে কথা হচ্ছিল।
সুরেশবাবু তখনও ফিরে আসেননি। হাসপাতাল হতে একবার শুধু এ বাড়িতে পা দিয়েই তিনি বললেন, মিস্টার রায়, আমি এক্ষুনি আরেকবার বেরোতে চাই। আনন্দবাবুর সৎকারটা করাতে হবে তো, কাজেই দু একটা চেনা মেস বোর্ডিং থেকে লোক নিয়ে আগে সে কাজটা সেরে আসি। রঞ্জনবাবু সে কথায় সম্মতি দিলেন। সুরেশবাবু সেই যে বেরিয়ে গেলেন, তারপর তিনি আর ফিরে আসেননি। কাজেই সুরেশবাবুকে বাদ দিয়েই রঞ্জন ও বিদ্যুৎ মিত্র এই প্রসঙ্গে আলোচনা করছিলেন। রঞ্জনবাবু বললেন, শোনো বিদ্যুৎ, আমার কথাটা শোনো। আমি বলছি কি, ব্যাপারটা কিছু ঘোরালো, তাতে বিপদের আশঙ্কাও আছে যথেষ্ট। প্রথম থেকে তো সেরকম আভাস পাওয়া যাচ্ছে। তার উপর জায়গাটা কলকাতা শহর নয় যে, সবই আমাদের নখদর্পণে, নিজস্ব এলাকা। কাজে এতগুলো অসুবিধার মধ্যে আমি তোমায় নিয়ে যেতে চাই না। তুমি বরং এখানেই থাকো। আরও তো কত কাজ আছে, সেসব দেখাশোনা করো। কিন্তু নিঝুমপুরের ব্যাপারটা আমি একাই হাতে নিতে চাই। আমি একাই সেখানে যাব বিদ্যুৎ। বিদ্যুৎ এক মুহূর্ত কি ভাবল, তারপর বলল, বুঝেছি কাকাবাবু, আপনি আমায় নিয়ে যেতে চান না এই জন্য যে পাছে আমার কোনো বিপদ হয়। কিন্তু কাকাবাবু, গোয়েন্দার জীবনে কি বিপদের আশঙ্কা নেই? আমি করব গোয়েন্দাগিরি, অথচ আমার বিপদ হবে না কোনো দিন, এ আশা করা বাতুলতা নয় কি? কাজেই সে হয় না কাকাবাবু। আমি আজ একটা ভিক্ষা চাইছি আপনার কাছে। আজ বছর তো আমি আপনার সঙ্গে আছি, কিন্তু কখনো স্বাধীনভাবে কোনো কাজে হাত দিইনি। যতটুকু পেরেছি আপনাকে সাহায্য করেছি মাত্র। আজ কেবল সেইটুকু নিয়েই আমি খুশি হতে পারছি না কাকাবাবু। আমার প্রার্থনা হচ্ছে, নিঝুমপুরের ব্যাপারটা আমি একাই মীমাংসা করব। এ ব্যাপারে আমি একাই হাত দেব। আপনার কাছে এই হচ্ছে আমার একমাত্র ভিক্ষা। রঞ্জনবাবুর মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল, কিন্তু তখনই গভীর চিন্তায় অভিভূত হয়ে পড়লেন। বিদ্যুৎ বলল, একটা কথা ভেবে দেখুন কাকাবাবু, চিরকাল তো আপনি আমায় নিশ্চিন্ত রাখতে পারলেন না। আমাকে তো একদিন স্বাধীনভাবে গোয়েন্দাগিরি করতে হবে। আপনি যদি তা আমায় শিখিয়ে না যান, তাহলে যে কোনো দিনই আমি দাঁড়াতে পারবো না। রঞ্জনবাবু তবু নীরব। তার বুকের ভেতর তখন কত চিন্তা। বিদ্যুৎকে তিনি ভালোবাসেন, আজ তাকে তিনি একা কেমন করে বিপদের মুখে ছেড়ে দেবেন? তার মুখে কোনো কথাই ফুটল না। বিদ্যুৎ তা বুঝতে পারল। তার মুখের উপর কাতর ভাব ফুটে উঠল। সে বলল, কাকাবাবু, আপনি আমার বিপদের কথাটাই বড্ড বেশি ভাবছেন। আমার অনুরোধ, আপনি নিজেকে স্থির করুন। আমার ভবিষ্যৎ উন্নতির কথাটাও ভাবুন। আমি এ কথা ঠিক জানি কাকাবাবু, আপনার আশীর্বাদ থাকলে আমি সব বিপদ থেকেই অক্ষত দেহে বেরিয়ে আসব। কাজে আমার প্রার্থনা মঞ্জুর করুন কাকাবাবু। এই নিঝুমপুরের ব্যাপারটা আমি একাই হাতে নিতে চাই। একটা প্রকাণ্ড দীর্ঘ নিঃশ্বাস ফেলে রঞ্জনবাবু সোজা হয়ে বসলেন। তারপর বললেন, আচ্ছা, তাই হবে বিদ্যুৎ। এই ব্যাপারে আমি তোমায় সম্পূর্ণ স্বাধীনতা দিচ্ছি। তুমি খুব সাবধানে কাজে হাত দাও। আমি তোমার সাফল্য প্রার্থনা করছি। বিদ্যুতের বুক থেকে যেন একটা ভারী পাথর কেউ নামিয়ে নিল। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আপনার আশীর্বাদে আমি নিশ্চয়ই সফল হব কাকাবাবু। আমি তাহলে কালই বেরিয়ে যেতে চাই। বেশ, তাই করো, বলে রঞ্জনবাবু হঠাৎ উঠে দাঁড়ালেন। তারপর থুতু ফেলতে তার পেছনে জানলার কাছে এগিয়ে গিয়েই বিদ্যুৎকে বললেন, একটা টর্চ নিয়ে এসো তো বিদ্যুৎ, শিগগির। তার কথার সঙ্গে সঙ্গে স্পষ্ট বোঝা গেল কে যেন জানলার তলা থেকে চট করে সরে গেল। ততক্ষণে বিদ্যুৎ একটা টর্চ নিয়ে সামনে এগিয়ে এসেছিল। রঞ্জনবাবু তার হাত থেকে টর্চটা নিয়ে পলায়মান লোকটার দিকে আলো ফেলে তাকে দেখে বললেন, ওই যে বিদ্যুৎ, তোমার বন্ধুটিকে চিনে নাও। এখন থেকে প্রায়ই হয়তো ওর সঙ্গে তোমার দেখা হবে। দেখো কেমন দোহারা চেহারা, বলিষ্ঠ গড়ন। আর বাকিটুকু বুঝতে হলে চলো আমাদের একবার জানলার তলায় গিয়ে ওর পদচিহ্নটা দেখে নিতে হবে। রঞ্জনবাবুর সঙ্গে বিদ্যুৎ নিচে গিয়ে জানলার তলাটা দেখে অবাক হলো। দেখল জানলার ঠিক নিচে পান খাবার নরম চুনের মতো সাদা রঙের কি খানিকটা জিনিস। তার উপর কয়েকটি সুস্পষ্ট পায়ের দাগ, আর দেয়াল ঘেঁষে সেই বরাবর একগাদা শুকনো চুন ছড়ানো রয়েছে, তাতেও পায়ের দাগ কতগুলো।
বিদ্যুৎ ওদিকে এগিয়ে যেতেই রঞ্জনবাবু বললেন, দেখো বিদ্যুৎ, ভদ্রলোকটির পায়ের ছাঁচটা যেন নষ্ট করে ফেলো না। ওর আসবার আশায় আমি আগে হতেই জানলার তলায় অনেকটা প্যারিস প্লাস্টার রেখে দিয়েছিলাম। আর দেয়ালের পাশ দিয়ে ওই গুঁড়োগুলো যা দেখছো, সে হচ্ছে চুন। টর্চ ফেলে দেখো, নিশ্চয় অনেকগুলো পায়ের ছাপ তিনি বেশ পরিষ্কারভাবে রেখে গেছেন। কীরকম জুতো, তার কি সাইজ, পায়ের কোন দিকটায় ওর ভারটা বেশি পড়ে, এসব খবর জানতে এখন আর কোনো অসুবিধাই হবে না। সেই মূল্যবান খবরগুলো যদি তুমি পাও, তাহলে নিঝুমপুরের ব্যাপারটা হয়তো কিছু হালকা হয়ে যাবে। আর সেজন্যই আমার এতটা কারসাজি করতে হয়েছিল। বিদ্যুৎ মিত্র তার গুরুর কথায় বিস্মিত স্তম্ভিত হয়ে গেল। সে মুগ্ধভাবে রঞ্জন রায়ের দিকে তাকিয়ে রইল। কথা বেরুল না একটাও। পরদিন ঘণ্টা দেড়েক ট্রেন জার্নির পর বিদ্যুৎ মিত্র নিঝুমপুর রেল স্টেশনে এসে নামল। ছোট্ট ছিমছাম স্টেশন, কিন্তু যাত্রী নামল অনেকগুলি। স্টেশন মাস্টারের কাছে খোঁজ নিয়ে বিদ্যুৎ এক হোটেল ঠিক করে নিল। হোটেলটির নাম শ্যামা হোটেল। একতলা বাংলো প্যাটার্নের বাড়ি, লাল টালির ছাদ, একদিকে বোর্ডারদের ঘর, তারপর একটা উঠোন, তার একপাশে খাবার জন্য বড় দালান ও তার সম্মুখে রান্নাঘর, বাড়ির সামনে একটা রেস্তোরাঁ। হোটেলের মালিক শ্যামকান্তিবাবু ইজি চেয়ারে শুয়ে গড়গড়ায় তামাক খাচ্ছিলেন। তখন বেলা 12টা হবে। কালো বিরাট আবলুস কাঠের কুদোর মতো তার চেহারাটা একটু নেড়ে শ্যামকান্তিবাবু নবাগত ভদ্রলোককে অভিবাদন জানিয়ে বললেন, আসুন আসুন। বিদ্যুৎ জিজ্ঞেস করল, ভাত পাওয়া যাবে? নিশ্চয়ই, বেলা 2টো পর্যন্ত গরম ভাত পাবেন। স্নান টান হয়নি বোধ হয়। তা একটা ঘরও দরকার হবে নাকি? বিদ্যুৎ বলল, ঘর চাই বই কি। বহু কষ্টে চেয়ারের গহ্বর থেকে বিরাট দেহটা হিঁচড়ে টেনে তুলে শ্যামকান্তিবাবু উঠে দাঁড়ালেন। তারপর চাকরকে ডেকে তখনই বিদ্যুৎ মিত্রের জন্য একখানি ঘরের ব্যবস্থাও করে দিলেন। শ্যামকান্তিবাবুর হোটেলে পরম পরিতৃপ্তি করে খাওয়া দাওয়ার পর বিদ্যুৎ একটা চুরুট ধরিয়ে গল্প করতে বসল। সুন্দর গ্রাম আপনাদের শ্যামকান্তিবাবু, কিছু জায়গা সস্তায় কিনতে পেলে এখানে একটা বাড়ি করি। শ্যামকান্তিবাবু বললেন, ওইটি বলবেন না মশাই, সস্তার দিন গেছে। এখন এদিকে লোকের নজর পড়েছে, জায়গার দর হু হু করে বেড়ে চলেছে। জিনিসপত্র কলকাতার দরে বিক্রি হয়। কলকাতার বাবুরাই এ দেশটা মাটি করলে। পরিষ্কার ছবির মতো গ্রাম, কোথায় লাগে কলকাতার বালিগঞ্জ অঞ্চল। আমার খুব পছন্দ হচ্ছে গ্রামটা। ও বুঝেছি, জায়গা কিনবার জন্যই আপনি এখানে এসেছেন। তাই বলুন, তা আমি একজন জায়গার দালালের সঙ্গে আপনার আলাপ করে দেব। ভদ্রলোক মুসলমান, নাম আমেদ খা। তিনি অনেকের জমি কিনেছেন, আবার কিছু লাভে বিক্রি করছেন। বিদ্যুৎ বলল, দেখতে তো গ্রামখানা সুন্দর, কিন্তু চোর ডাকাতের উপদ্রব আছে নাকি? আশেপাশে গ্রামের বাসিন্দারা কেমন? সেদিক দিয়ে ভয়ের কিছু কারণ নেই। তবে কি জানেন মশাই, নিয়তি কেউ এড়াতে পারে না। তা না হলে আনন্দবাবু কোথাও কিছু নেই, ধূপ করে মোল্লার ঢিপি থেকে পড়ে মরে গেলেন। আহা, বড় ভালো লোক ছিলেন মশাই। আনন্দবাবুকে? এই গ্রামেরই একজন ভদ্রলোক, চাকরি করতেন কলকাতায়। এ তো সেদিন রাত্রে মোল্লার ঢিপি থেকে পড়ে মারা গেছেন। কেউ খুনটুন করেনি তো মশাই? কি করে বলবো মশাই, গরিব আমরা, আমাদের কিছু বলা সাজে না। তবে এর 5-6 মাস আগে ঠিক ওইভাবে রতন সর্দার মারা যায়। বছরখানেক আগে মারা পড়ে লাল মিয়া। বিদ্যুৎ কথার মোড় ফেরালো। যাজ্ঞে মশাই, ওসব কথা শুনলে আমার গা শিউরে ওঠে। তা জায়গার দর সম্বন্ধে কয়েকটা কথা জানতে চাই। কতদিন আগের থেকে জায়গার দর বাড়ছে বলতে পারেন? তার পারি না, এই ধরুন বছর আড়াই আগে থেকে। অর্থাৎ এখানে রামরয় পিপলাই বলে একজন ধনী বাঙালি একটা লোহার কারখানা করবার পর থেকেই জায়গার দর বাড়ছে। লোহার কারখানাটি প্রায় 10 বিঘে জায়গার উপর।
এত বড় জায়গা দখল হয়ে যাবার পর জায়গার দর হু হু করে বেড়েই যাচ্ছে। বিদ্যুৎ জিজ্ঞেস করল, আচ্ছা, রামরস্য বাবু কি এখানকার স্থায়ী বাসিন্দা? না, কল বসাবার পর তিনি এখানে বাড়ি কিনেছেন। সাবেক জমিদার চৌধুরীদের পোড়ো বাড়িটা এখন রামবস্যবাবুর বাড়ি। বিদ্যুৎ ঘড়ি দেখে বলল, এখন তো প্রায় 2:30 বাজে, একটু ঘুমিয়ে নিই ম্যানেজার বাবু, তারপর একবার আপনাদের গ্রাম দেখতে বেরোবো। শ্যামকান্তিবাবু বললেন, একটা ছোকরা সঙ্গে দেব কি? নতুন জায়গা, পথঘাট আপনার জানা নেই। বিদ্যুৎ বলল, কিছু দরকার নেই। শ্যামকান্তিবাবু বললেন, কিন্তু আগেই বলে রাখছি, মোল্লার ঢিপির উপর কিন্তু যাবেন না মশাই, ভৌতিক জায়গা। এদিকে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা ধরে গ্রামে যাবেন, পরিষ্কার রাস্তা। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ভূত জিনিসটাকে আমিও খুব আত্মীয় বলে মনে করতে পারিনি মশাই। কিছুক্ষণ বিশ্রাম করে বিদ্যুৎ মিত্র তারপর গ্রাম দেখতে বেরিয়ে পড়ল। দারোগা রামকমল সেন একটা ডাবা হুঁকোয় ভুরুক ভুরুক করে তামাক টানছিলেন। এমন সময় দেওধারী জমাদার এসে জানালো যে একজন বাবু দেখা করতে যায়। তাড়াতাড়ি ডাবা হুঁকো টেবিলের নিচে নামিয়ে রেখে রামকমলবাবু ডায়েরি বইখানা খুলে গম্ভীরভাবে বসলেন। হাজার হোক তিনি একজন দারোগা, যথেষ্ট পদমর্যাদা আছে তো। ঘরে ঢুকল বিদ্যুৎ মিত্র। সে নমস্কার করতেই রামকমলবাবু বললেন, বসুন। বিদ্যুৎ বললেন, আপনার নামই রামকমল সেন? আপনি এ থানার ইনচার্জ? রামকমলবাবু দুবার সম্মতিসূচক ঘাড় নাড়লেন, তারপর জিজ্ঞেস করলেন, সংবাদ কি? আপনার নিবাস? আমি কলকাতা থেকে আসছি। এই বলে সে তার নাম লেখা কার্ডখানা টেবিলের উপর রাখল। রামকমলবাবু মৃদু হেসে বললেন, বুঝেছি, সুরেশবাবু নিযুক্ত গোয়েন্দা আপনি। তার ভগ্নিপতির মৃত্যুর তদন্ত করতে এসেছেন? বলে সপ্রশ্ন দৃষ্টিতে বিদ্যুৎ মিত্রের মুখের দিকে তাকালেন। বিদ্যুৎ বলল, অবশ্য আপনার সাহায্য নিয়ে। আপনার মতো একজন অভিজ্ঞ দারোগার কাছ থেকে আমরা অনেক কিছু আশা রাখি। রামকমল সেন একটু পরিতৃপ্তির হাসি হাসলেন। বিদ্যুৎ বলল, এবার বলুন, আপনি তদন্তে কতদূর কি পেয়েছেন? পোস্টমর্টেম এক্সামিনের রিপোর্ট এসেছে? রামকমলবাবু বললেন, পোস্টমর্টেমে কিছু পাওয়া যায়নি, তবে তদন্তে আমি একজনের উপর যথেষ্ট সন্দেহ করি। মৃত আনন্দ ঘোষকে হত্যা করলে কার স্বার্থসিদ্ধি হতে পারে সেটা আগে ভেবে দেখা দরকার। ঠিক কথা। তারপর? রামকমলবাবু বলতে থাকেন, আনন্দবাবুর কিছু নগদ পয়সা ছিল, সে সামান্য, কিন্তু নিঝুমপুরে তার জমিদারি বিস্তর। তিনি তার মৃত ভাই মহেন্দ্রর সম্পত্তি কিনেছিলেন। মহেন্দ্র ছিল মাতাল, দুশ্চরিত্র, বিপত্নিক। অত্যাচারে তার শরীর ভেঙে পড়েছিল। অল্প কয়েক মাস আগে তার মৃত্যু হয়। তার একটি ছেলে আছে, ছেলেটাও বাপের মতো হয়েছে। শখের থিয়েটার করে দিন কাটায়, বখাটে, মাতাল, অত্যন্ত গোয়ার গোবিন্দ। কলকাতার কোনো একটা অভিনেত্রীর গয়না চুরি করে যোগেন্দ্র ধরা পড়ে এবং 3 মাস জেল খাটে। এই যোগেন্দ্র ঘটনার কয়েকদিন আগে দিন 2 নিঝুমপুরে এসে তার কাকার বাড়িতে ছিল। তারপর তার কাকা একদিন তাকে তাড়িয়ে দেয়। যাবার সময় সে বলে যায়, মনে রেখো আনন্দ ঘোষ, তুমি আমার বাবার সম্পত্তি ফাঁকি দিয়ে নিয়েছ, এর সাজা একদিন পাবে। বিদ্যুৎ বলল, তাকে কি সন্দেহ বশে হাজতে রাখা হয়েছে? আগে না, তার জবানবন্দি নেওয়া হয়েছে। সে কলকাতায় আছে। আজ কলকাতা পুলিশকে হুকুম দেওয়া হয়েছে তাকে গ্রেপ্তার করবার জন্য। মুশকিল এই যে ঘটনার দিন কেউ তাকে নিঝুমপুরে দেখেনি। তাছাড়া সে ওই দিন রাত্রে উলুবেড়ায় থিয়েটার করতে গিয়েছিল। সন্দেহ তার উপর হলেও প্রমাণ তো যথেষ্ট পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ বলল, কিন্তু সে স্বয়ং তার কাকাকে খুন না করে কোনো লোক দিয়ে খুন করে থাকতে পারে তো? রামকমল বললেন, সেই জন্য তো তাকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছি। বিদ্যুৎ জিজ্ঞেস করল, আনন্দবাবুর কোনো ছেলেপুলে নাই কি? রামকমলবাবু বললেন, আগে না, আর আনন্দবাবুর মৃত্যুর পর ওই যোগেন্দ্রই হচ্ছে আইনত ওয়ারিশান। বিদ্যুৎ জিজ্ঞেস করল, আচ্ছা, যোগেন্দ্রর কি এখন কিছুই সম্পত্তি নেই?
একদম না। আনন্দবাবু ধীরে ধীরে তার মাতাল ভাইয়ের বিষয় সম্পত্তি সবই কিনে নিয়েছেন। যোগেন্দ্র এখন পথের ভিখারি। আচ্ছা রামকমল বাবু, দয়া করে যদি আমাকে একবার ঘটনার জায়গায় নিয়ে যান, আমি কিছু অনুসন্ধান করতে পারি। রামকমল বাবু বললেন, হ্যাঁ তা নিয়ে যাব বই কি, কিন্তু আজই যেতে চান? আজ তো এখন অন্ধকার হয়ে গেছে, পায়ের দাগ ইত্যাদি লক্ষ্য করবার অসুবিধা হবে যে। তার চেয়ে আমার মনে হয় সকালের দিকে যদি আসেন তো খুব সুবিধা হবে। আকাশ পরিষ্কার, জল ঝড়ে কিছু ধুয়ে যাবার আশঙ্কা নেই। আমার পাহারা সেখানে মোতায়েন বসে আছে। সাধ্য কি যার একটা মাছেও সেখানে ঢোকে? বিদ্যুৎ কি একটু ভাবল। রামকমল বাবুর যুক্তি তার মনে কিছুমাত্র ঠাঁই পেল না। কারণ তার মতে অনুসন্ধান যত শিগগির হয় ততই মঙ্গল। কিন্তু তার মনে হলো আজকে হয়তো যথার্থ অনুসন্ধানে সুবিধা হবে না। পড়তিবেলায় অন্ধকার ঘনিয়ে এসেছে, তাছাড়া এতে ব্যাপারটা এখনই বেশ জানাজানি হয়ে পড়বে। দারোগা পুলিশের সঙ্গে তাকে ঘটনাস্থলে দেখলে শত্রুপক্ষ নিশ্চয়ই তাকে চিনে নেবে। সে সুযোগটা সে আজ প্রথম দিনেই ওদের দেয় কেন? এসব ভেবে সে প্রকাশ্যে বলল, আচ্ছা তাই হবে দারোগাবাবু, কাল সকালেই দেখা যাবে। এই বলে সেদিনকার মতো সে চুপি চুপি থানা থেকে বেরিয়ে এলো। কিন্তু তার সতর্ক চোখ দুটি খোলা থাকলে সে বুঝতে পারত যে নিঃশব্দ একটি লোক তাকে অনুসরণ করে তারই সঙ্গে সঙ্গে শ্যামা হোটেল পর্যন্ত এগিয়ে এলো। তারপর আর তাকে দেখা গেল না। রাত্রে বিদ্যুৎ খেয়ে উঠতেই শ্যামকান্তি বাবুর ইচ্ছে হলো তার সঙ্গে একটু গল্প করেন। তারপর তিনি বুঝে নিয়েছিলেন যে নবাগত ভদ্রলোকটি বেশ বড় ঘরের ও পয়সাওয়ালা, তা নইলে জায়গা কিনতে এদেশে আসে। কিন্তু বিদ্যুৎ মিত্র তাকে প্রায় পাশ কাটিয়ে গেল। বলল, বড্ড ঘুম পেয়েছে মশাই, আজ আমি বড় ক্লান্ত, কাল গল্প করব। একটু হেসে শ্যামকান্তিবাবু বললেন, আপনি মশাই এখনও নিতান্ত ছেলে মানুষ, 8টা না বাজতেই ঘুম পায়। তা যাক, আজ আপনি ঘুমন। বলেই তিনি ডাকলেন, হারু, হারু, ওরে হারু। যায় বাবু, বলে একটি চাকর এসে উপস্থিত হলো। যা এক্ষুনি বাবুর বিছানা করে দিয়ায়। বলেছি তো 2 নম্বর আর 3 নম্বর ঘরের বাবু দুটির খোঁজখবর করাই তোর কাজ। এই বলে শ্যামকান্তি বাবু একটু হেসে বিদ্যুৎকে বললেন, যান মশাই, আপনার এই বাহনটিকে নিয়ে সব কিছু করিয়ে নিন। আপনার বরাত ভালো মশাই, তাই আপনাকে একটা চাকরও ছেড়ে দিতে পারলুম। এই উড়ে বেটা আজই খানিক আগে এখানে এসে জুটেছে। এসে একটা কিছু কাজ চায় বলে, ও নাকি খেতে পায়নি কদিন, তাই লাগিয়ে দিলুম কাজে। আপনাদের 2 ঘরে তদারক করবে। 2 ঘর কে মশাই? আমার পাশের ঘর তো খালি। বিদ্যুৎ বলল। শ্যামকান্তিবাবু বললেন, না মশাই, এখন আর খালি নয়। এই কিছুক্ষণ আগে এক ইঞ্জিনিয়ার বাবু আপনার পাশের ঘরটা ভাড়া নিয়েছেন। বেশ বেশ, তার সঙ্গে আলাপ করা যাবে কাল। এই বলে বিদ্যুৎ তার ঘরের দিকে চলে গেল। ঘরে ঢুকে বেশ করে সে একবার নিজের ঘরখানা ও বিছানাটি দেখে নিল। তারপর কিছুক্ষণ নিজের ডায়েরিতে গুটি কয়েক দরকারি বিষয় লিখে বিছানায় গা এলিয়ে দিল। বিদ্যুৎ মিত্রের এমনি স্বভাব যে একবার বিছানায় শুলে ঘুম আসতে কিছুমাত্র দেরি হয় না। আজও তার ব্যতিক্রম হল না। কয়েক মিনিটের মধ্যেই সে গাঢ় নিদ্রায় অভিভূত হয়ে পড়ল। গভীর রাত, সারা হোটেলটায় যেন ঘুমিয়ে পড়েছে, কোথাও কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ বিদ্যুৎ মিত্রের ঘুম ভেঙে গেল। কে যেন তাকে কিসের একটা খোঁচা দিয়ে জাগিয়ে দিল। সঙ্গে সঙ্গে সে সুস্পষ্ট শুনতে পেল কে যেন তার কানের কাছে মুখ রেখে তাকে ধমকে বলছে, ছি বিদ্যুৎ, এমন তোমার ঘুম? শিগগির টর্চ জ্বালো, পিস্তল তুলে নাও, ঘরে তোমার শত্রু। বিদ্যুৎ মিত্র মুহূর্তের মধ্যে বিছানায় উঠে বসল। সঙ্গে সঙ্গে তার টর্চের তীব্র আলোয় সারা ঘর উদ্ভাসিত হয়ে গেল। কি সর্বনাশ! ছোড়া হাতে যমদূতের মতো একটা লোক তার এই বিছানার দিকে এগিয়ে আসছিল। টর্চের তীব্র আলোয় সে ব্যর্থ হয়ে তখনই ছুটে বেরিয়ে গেল। চোখের পলকে বিদ্যুৎ তার বালিশের তলা থেকে পিস্তল তুলে নিয়ে সেই অজ্ঞাত শত্রুর দিকে গুলি ছুড়ল। পিস্তলের শব্দে সারা হোটেল ও তার আশেপাশে সকলে সচকিত হয়ে উঠল। শ্যামকান্তিবাবু মুহূর্ত মধ্যে ছুটে এসে জিজ্ঞেস করলেন, কি হলো, ব্যাপার কি মশাই?
রাত্রের ঘটনাটি নিয়ে পরদিন হইচই হলো খুবই। সকলে বলাবলি করতে লাগলো যে বিদ্যুৎবাবুর খুব জোর বরাত। তার টাকা পয়সার লোভে এক দুর্দান্ত ডাকাত তাকে রাত্রিরে আক্রমণ করেছিল। কিন্তু তিনি তো নিতান্ত কেউ কেটা লোক নন, সঙ্গে তার পিস্তল থাকে সবসময়। কাজেই ডাকাতটা কিছুই করতে পারেনি, ভয়ে পালিয়েছে। ডাকাতদের পরিচয় কিছুই পাওয়া গেল না বটে, কিন্তু একটা মস্ত খটকা সবারই বুকে বেশ করে বিঁধে রইল। দেখা গেল বিদ্যুৎবাবুর পাশের ঘরের ইঞ্জিনিয়ার বাবুটিও নিখোঁজ। হোটেলের ব্যাপারটা শুনে ইন্সপেক্টর রামকমল সেনও এসে হাজির হলেন। বিদ্যুৎবাবুর আগেই অনুরোধ ছিল, তিনি যে একজন ডিটেকটিভ সে খবর যেন কখনো প্রকাশ না হয়। কাজে রামকমল বাবু সাধারণভাবে ঘটনাটির তদন্ত করে গেলেন, কিন্তু যাবার আগে চুপি চুপি তাকে সাবধান করে বললেন, ব্যাপারটা খুব ভালো মনে হয় না বিদ্যুৎবাবু। কাজটায় সবে হাত দিয়েছেন, আর এরই মধ্যে আপনাকে খুনের চেষ্টা। আপনি যদি অনুমতি করেন তাহলে দু একটা সেপাই আপনার পাহারার জন্য বন্দোবস্ত করে দিই। ধন্যবাদ, কিন্তু দরকার হবে না তার। এই বলে বিদ্যুৎ বলল, চলুন এখন তাহলে একবার মোল্লার ঢিপি জায়গাটা দেখে আসি। বেশ বেশ, চলুন বলে রামকমল বাবু তাকে নিয়ে ঘটনাস্থলের দিকে চললেন। পথে যেতে যেতে বিদ্যুৎ জিজ্ঞেস করল, রামকমল বাবু, মৃতদেহে একরকম আঁচড়ানোর দাগ লক্ষ্য করেছিলেন? রামকমল বাবু বললেন, করেছি বই কি, ও হচ্ছে বইচি বা শিয়াল কাটার দাগ। মোল্লার ঢিপিতে ও গাছের জঙ্গল আছে। ঘটনার দিন সন্ধ্যের সময় বোধহয় বৃষ্টি হয়েছিল না? কি করে জানলেন? সেটা যেন এমন কিছু কঠিন নয়। আনন্দবাবুর জুতোয় কাদা দেখেছি, চাপ চাপ কাদা। রামকমলবাবু বললেন, ভালো কথা, কতগুলো পায়ের দাগ মোল্লার ঢিপির উপর দেখা যাচ্ছে। আনন্দবাবুর ডার্বি জুতোর দাগ দেখে হয়তো কিছু আবিষ্কার করতে পারেন। আপনারা পাশ্চাত্য অপরাধ তত্ত্ব বিশেষজ্ঞ, আপনাদের বোধহয় ওসব দিয়ে খুনে ধরার কাজ সহজ হবে। বিদ্যুৎ বলল, রামকমলবাবু, মোল্লার ঢিপি থেকে লোক পড়ে মরা এ অঞ্চলে নতুন নয়। কেমন, তাই নয় কি? রামকমলবাবু বললেন, হ্যাঁ, এর আগে আরও দুবার এমনি দুর্ঘটনা ঘটেছে। ভূতুরে জায়গা বলে ওখানকার বদনামও আছে যথেষ্ট। ভূত, তাই নাকি? কেউ দেখেছে কিছু? না, তবে ঘটনার পরদিন তদন্তের সময় একটা অদ্ভুত খবর পেলুম। আনন্দবাবু 10টার ট্রেনে স্টেশনে নামেন, তারপর বাড়ি ফেরার পথে মারা পড়েন। কিন্তু একজন এজাহারে বলে যে সে অন্তত 10টার গাড়ি চলে যাবার ঘণ্টাখানেক পরে মোল্লার ঢিপিতে আলো দেখেছে। অন্যমনস্কভাবে বিদ্যুৎ বলল, হতে পারে কোনো পথিকের হাতের আলো। রামকমলবাবু বললেন, যে বলেছে সে একটা চাষার ছেলে। রাত্রে সে জলায় কাঁকড়া ধরবার জন্য কলসি পাততে গিয়েছিল, কিন্তু মোল্লার ঢিপিতে আলো জ্বলতে দেখে ভয়ে পালিয়ে আসে। 10টা ট্রেন চলে যাবার বেশ খানিকক্ষণ পরে সে বাড়ি থেকে কলসি নিয়ে বেরোয়। তার বাড়ি থেকে মোল্লার ঢিপির নিচুটা অন্তত 15-20 মিনিটের পথ। তাহলে আনন্দবাবু খুন হবার পর সে মোল্লার ঢিপির তলায় গিয়েছিল। বিদ্যুৎ বলল, দরকারি খবর সন্দেহ নেই। আচ্ছা, আর কোনো উল্লেখযোগ্য খবর আছে? রামকমলবাবু বললেন, না, উল্লেখযোগ্য আর কিছুই তো মনে হচ্ছে না। ব্যাপারটা আগাগোড়া দেখে শুনে একবার মনে হয় আনন্দবাবুর মৃত্যুটা হত্যাকাণ্ড হলেও তাতে হয়তো মানুষের হাত নেই একেবারেই। হত্যা হলেও হত্যাকারী হয়তো কোনো ভূত বা প্রেত। বিদ্যুৎ ঈষৎ হেসে বলল, আপনার এই সন্দেহের কারণ? কারণটা হচ্ছে এই যে 3-3বার এখানে খুন হয়ে গেল, কিন্তু প্রত্যেকবারই ঘটনার সময় এমনভাবে কেউ বিনিয়ে বিনিয়ে কাঁদে যে মনে হলো সর্বাঙ্গ শিউরে ওঠে। সে কান্না নিহত লোকের তো নয়ই, পৃথিবীর কোনো মানুষেরই তেমন কান্না হতে পারে না। নিঝুম রাতে অমন করুণ ও ভয়ঙ্কর কান্না কেবল ভূত প্রেতের পক্ষে সম্ভব। প্রত্যেকবারই বহুদূর থেকেও সে কান্না শোনা গেছে, তা যেমন ভীষণ তেমন মর্মান্তিক। বিদ্যুৎ বলল, ভূতকে যদি আপনি হত্যাকারী বলে স্থির করে থাকেন তাহলে যোগেন্দ্রকে নিয়ে আপনার অত দুশ্চিন্তা কেন? রামকমলবাবু এবারে একটু হেসে ফেললেন। তিনি কিছু নিচু গলায় বললেন, তার মানেটা আপনি বুঝতে পারলেন না বিদ্যুৎবাবু।
আসল কথাটা কি জানেন? ভূত বা প্রেত খুন করেছে এমন একটা কথা তো প্রকাশ্যে বলে তদন্তটা চাপা দেওয়া যায় না। ওটা হচ্ছে আমার মনের কথা। কিন্তু পুলিশে চাকরি করে কি ও কথা কাউকে কৈফিয়ত দেওয়া যায়? বিদ্যুৎ হেসে ফেলল। তারপর জিজ্ঞেস করল, ওই বুঝি আপনাদের মোল্লার ঢিপি? রামকমলবাবু বললেন, আগে হ্যাঁ। মোল্লার ঢিপির এক পাশ দিয়ে গ্রামের দিকে রাস্তা গেছে, আর এক পাশ জলার বাঁধের সঙ্গে মিশেছে। রাস্তার পর ৬০-৭০ হাত ছোট ছোট ঝোপঝাড়ের মতো আছে, মাঝে মাঝে আশশ্যাওড়া আর বাবলার চারা। তারপরেই খাড়াপাড়, তার নিচে অনেকটা মাঠ, তারপরে জলা, বিরাট জলা। মাঝে মাঝে ঘাসের মাথা জেগে আছে। জলের উপর দূরে দূরে জেলেদের কুড়ে, একটা দুটো নৌকো বাঁধা রয়েছে। রামকমলবাবু একটা জায়গা দেখিয়ে বললেন, এই দেখুন, এখানে কয়েকটা পায়ের দাগ, লক্ষ্য করুন। রাস্তা থেকে অন্তত ৬-৭ হাত তফাতে। এগুলো আনন্দবাবুর জুতোর দাগ। লক্ষ্য করেছিলেন হয়তো, তার পায়ে ডার্বি জুতোয় হাফ সোল দেওয়া ছিল। এই দেখুন, দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। বিদ্যুৎ পকেট থেকে আনন্দবাবুর জুতোর মাপে কাঁটা একটা পিচবোর্ড বের করে দাগের সঙ্গে মিলতে মিলতে চলল। তারপর হঠাৎ বলে উঠল, এ কি, দেখুন একবার মজাটা। লোকটা কিরকম ঘুরপাক খেয়েছে, ঠিক যেন মাতালের মতো এদিক ওদিক পা দিয়ে টোল সামলেছে। আবার পরীক্ষা চলতে লাগলো। বিদ্যুৎ বলল, লক্ষ্য করুন, ঢিবির কিনার থেকে আরেকটা লোক এদিকে এগিয়ে এসেছে। কিন্তু কি সর্বনাশ, এত বড় বুট জুতো! পৃথিবীতে এত বড় পা কারো আছে নাকি? আমি হলফ করে বলতে পারি, এই লোকটাই হত্যাকারী, অথবা হত্যা সম্বন্ধে সংশ্লিষ্ট। রামকমলবাবু জিজ্ঞাসা করলেন, কি করে বুঝলেন? তার ভুরু কুঁচকে উঠল। বিদ্যুৎ বলল, এই দেখুন, লোকটা অনেকক্ষণ পায়ের সামনের দিকে ভর দিয়ে দাঁড়িয়েছিল। জুতো ওর আগার দিকে ছাপি বেশি। তা থেকে আমি সিদ্ধান্ত করেছি যে লোকটা ধরা দিতে নারাজ। জুতোর ছাপ যে ভিজে মাটিতে পড়লে পরে ধরা পড়তে পারে তা সে জানে। কাজেই সে বরাবরই বুড়ো আঙুলের দিকে ঝুঁকে চলাফেরা করেছে। অসাবধানে কি উত্তেজনার বশে দু একবার সোজা হয়ে দাঁড়িয়েছিল, তাই জুতোর মাপ কাদায় ছাপা হয়ে রয়েছে। কিন্তু লোকটা ওদিকে গেল কোথার থেকে? রাস্তা থেকে ওখানে যাবার কোনো দাগ নেই, ফেরবার সময়েরও পায়ের ছাপ নেই। রামকমলবাবু চিন্তিতভাবে বললেন, সে হয় বৃষ্টির আগে ওখানে গিয়েছে, না হয় ওখান থেকে ফেরবার সময় জুতো খুলে সাবধানে চলে গেছে, যাতে মাটিতে বেশি দাগ না পড়ে। আচ্ছা, সেদিন কখন থেকে বৃষ্টি হয়েছিল? রামকমলবাবু বললেন, প্রায় 8:30 কি 9টা থেকে। বিদ্যুৎ বলল, হয়েছে, সে বৃষ্টির আগে ওখানে গিয়েছিল। তারপর কাজ সারা হলে ভেবে দেখেছে যে ওই ভারী বিরাট জুতো পায়ে ভিজে রাস্তায় হেঁটে যাওয়ার মানেই নিজেকে ধরিয়ে দেওয়া, তাই জুতো খুলে অন্য কোনো উপায়ে পায়ের দাগ গোপন করেছে। বিদ্যুৎ অতি সাবধানে লোকটার জুতোর মাপের একটা নকশা করে নিল। সহসা মাটির উপর থেকে কি একটা জিনিস খপ করে তুলে নিয়ে বিদ্যুৎ সেটি তার নোট বইয়ের মধ্যে পকেটে রেখে দিল। ও কি কি তুলে নিলেন? বিদ্যুৎ হাসি মুখে বলল, পাখির পালক। পাখির পালক? ও দিয়ে কি হবে বিদ্যুৎবাবু? এই খুনের ব্যাপারে ওটা দরকার হবে নাকি? না না, তবে কি না পাখির পালক সংগ্রহ করা ও আমার একটা খেয়াল। বটে, বড় অদ্ভুত লোক তো আপনি। হাতে এত বড় একটা কেস, আর আপনি পাখির পালক নিয়ে মেতে উঠলেন। কথা বলতে বলতে তারা থানার দিকে এগিয়ে চললেন। পথেই খবর পাওয়া গেল যোগেন্দ্র পালিয়েছে। রামকমলবাবু বললেন, আমার সন্দেহ ঠিক, আসামি না হলে যোগেন্দ্র পালাবে কেন? বিদ্যুৎ বলল, যোগেন্দ্রর চেহারা কেমন? খুব লম্বা চওড়া অসাধারণ রকম কিছু? হেসে রামকমলবাবু বললেন, হ্যাঁ না, আপনার অসাধারণ পাওয়ালা লোকটির সঙ্গে কোনো সাদৃশ্য নেই। লোকটা প্যাকাটির মতো রোগা, চিনচিনে চেহারা। বিদ্যুৎ মিত্র যেন কিছু হতাশ হলো। সে রামকমলবাবুর কাছে বিদায় নিয়ে অন্যমনস্কভাবে হোটেলে ফিরে এলো। স্নানাহার সেরেও সে কোনো শান্তি অনুভব করতে পারল না। গুটি কয়েক প্রশ্ন তার মনকে কেবল আন্দোলিত করতে লাগল।
প্রথম প্রশ্ন, কাল রাতে কে তাকে জাগিয়ে দিয়ে তার প্রাণ বাঁচাবার উপায় করে দিলে? সে তো নিশ্চিন্তে ঘুমিয়েছিল। কে তাকে খোঁচা দিয়ে জাগিয়ে কানের কাছে মুখ নিয়ে তাকে সাবধান করে দিয়েছিল? শত্রু ছাড়া ঘরে তো কেউ ছিল না। তবে কে তাকে ডেকে তুলল এবং কেমন করে? দ্বিতীয় প্রশ্ন, ওই অসাধারণ বড় পাওয়ালা লোকটির অনুসন্ধান করা যায় কোন উপায়ে? লোকটার বুট জুতোর মাপ পাওয়া গেল বটে, কিন্তু তাই দিয়ে কি জুতোর মালিকের অনুসন্ধান করা যাবে? তৃতীয় প্রশ্ন, মোল্লার ঢিপির কাছে যে পালকটি পাওয়া গেল ওটা কিসের পালক? অত বড় পালক কোন পাখির, এবং সে পাখির পালক এখানে কেমন করে আসতে পারে? বিদ্যুৎ মিত্র ঠিক করল সেই দিনই সে একবার কলকাতা চলে যাবে। এ পর্যন্ত সে যতটুকু বুঝতে পেরেছে সেটুকু রঞ্জন রায়কে জানিয়ে রাখা মন্দ কি? কলকাতায় গেলে হয়তো আরও কিছু সুবিধা হতে পারে। ওই অসাধারণ পাওয়ালা লোকটা খুব সম্ভবত নতুন কোনো জুতো কিনে থাকবে। যে লোকটা এত বড় সতর্ক যে পায়ের ডগায় ভর দিয়ে দাঁড়ায়, গোটা পায়ের ছাপটা সহজে ধরা দিতে চায় না, মোল্লার ঢিপি থেকে বেরোবার সময় যে জুতো খুলে সাবধানে বেরোয়, সে কি ঘটনার পরেও আর পুরনো জুতো ব্যবহার করছে? কাজেই খুব সম্প্রতি কলকাতার কোনো দোকান এত বড় জুতো বিক্রি করেছে কি না, করে থাকলে খদ্দেরের নাম ঠিকানায় বা কি, এ সম্বন্ধে একটা অনুসন্ধান কলকাতায় না গিয়ে বা হবে কীরকমই। তারপর ওই জাতীয় পালক কোন পাখির বা একবার প্রেসিডেন্সি কলেজের জুলজির অধ্যাপক নীলাম্বর বাবুকে জিজ্ঞেস করা দরকার। নীলাম্বর বাবুর কাছে বিদ্যুৎ নিজেও পড়েছে, কাজেই ছাত্রের কৌতূহল তিনি অবশ্যই মেটাবেন। এসব নানা কথা ভেবে বিদ্যুৎ সেই দিনই বিকেলের গাড়িতে কলকাতা যাওয়া স্থির করল। স্টেশনে যাওয়ার পূর্বক্ষণে সে কেবল শ্যামকান্তি বাবুকে বলল, আমাকে আজই একবার কলকাতা যেতে হচ্ছে, হয়তো কালই ফিরে আসব। শ্যামকান্তি বাবু সহাস্য মুখে বললেন, আচ্ছা আসুন, আপনার জিনিসপত্র থাকছে তো? হ্যাঁ, তা থাকবে বই কি। বলেই বিদ্যুৎ ভৃত্য হাড়ুর দিকে তাকিয়ে বলল, তুই বেটা আমার জিনিসপত্র ঝেড়ে ঝুড়ে ঠিক করে রাখিস, বকশিস পাবি, বুঝলি তো? হ্যাঁ বাবু, সবই বুঝলুম, হাড়ু জবাব দিল। হাড়ুর জবাবে তারা হেসে ফেললেন। হাড়ুও হেসে লুটোপুটি। যা বেটা উড়ে, আহম্মক। শ্যামকান্তি বাবুর এই এক ধমকে হাড়ু ফ্যালফ্যাল করে তার দিকে চাইতে চাইতে বিদ্যুতের কামরার দিকে চলে গেল। নীলাম্বর মুখুজ্জের বাড়ি থেকে বেরিয়ে বিদ্যুৎ ট্রামে চেপে এসপ্ল্যানেটে এসে নামল। তারপর চিনে বাজারে একটা জুতোর দোকানে গিয়ে পকেট থেকে একটা মাপ বের করে বলল, এই মাপের একজোড়া বুট জুতো দাও তো সাহেব। বাটকুল চীনের সাহেব জুতোর মাপ দেখে বিদ্যুতের দিকে তাকালো, তারপর বলল, অর্ডার অর্ডার দেনে পড়েগা। হ্যাঁ হ্যাঁ, অর্ডার তো দেব, কিন্তু কখনো তৈরি করেছো এত বড় জুতো? দেখাতে পারো প্রমাণ যে এমন জুতো কখনো তৈরি করেছ, তবে তো অর্ডার দেব। প্রমাণ দেখাতে পারল না কেউই, তারা কেবল ভরসা দিল যে তৈরি করে দিতে পারবে। কিন্তু বিদ্যুৎ মিত্র তাতে রাজি হলো না। সে কোনো কাঁচা হাতে, অনভিজ্ঞ হাতে এমন দামি জুতোর অর্ডার দিতে সম্মত নয়। কাজেই দোকানের পর দোকান সে পার হয়ে গেল। শেষে হতাশ হয়ে বিদ্যুৎ মিত্র একটা গলি দিয়ে হাঁটতে লাগল। খানিকটা হাঁটার পর একটা ছোট জুতোর দোকান দেখে সেখানে গিয়ে মাপটা দেখাতেই ধনুকের মতো বাঁকা একজন বুড়ো আর একজন চিনিম্যানকে কি বলল, সে উঠে গিয়ে তাদের অর্ডার বইটা নিয়ে এলো। চিনেটা বলল, এই দেখো, বলে আগেকার একটা পাতা খুলে দেখালো। বিদ্যুৎ দেখল ঠিক ওই মাপেরই জুতোর অর্ডার, তাতে নাম লেখা রয়েছে বাদাম। ঠিকানাটাও বিদ্যুতের চোখ এড়ালো না, তারিখও বেশি আগেকার নয়, 2 দিন আগে ডেলিভারি নিয়েছে। বিদ্যুৎ উল্লাসে অধীর হয়ে 3টে টাকা ঝনঝন করে টেবিলে ফেলে দিল, বলল, নাও অর্ডার রাখো, এরকম আরেক জোড়া জুতো আমি চাই। চিনেটা রসিদ কেটে দিল। বিদ্যুৎ সেখান থেকে বেরিয়েই বড় রাস্তায় এসে পড়ল। তারপর ট্রামে চড়ে নামল এসে রঞ্জন রায়ের বাড়ির কাছে। কিন্তু এসে শুনল তিনি খানিকক্ষণ আগে কোথায় বেড়াতে গেছেন, আজকে নাও আসতে পারেন। বিদ্যুৎ ক্লান্ত হয়েছিল। সে হতাশ হয়ে বাসে উঠে খানিক এদিক ওদিক ঘুরে স্টেশনে এসে হাজির হল।
নিঝুমপুরে তাকে সেই দিনই ফিরে যেতে হবে যে। ঘণ্টা কয়েক ট্রেনে কাটিয়ে বিদ্যুৎ মিত্র যখন নিঝুমপুর স্টেশনে এসে নামল, রাতের অন্ধকার তখন চারিদিক ছেয়ে ফেলেছে। স্টেশনে নামতেই গাড়িওয়ালার দল এসে যাত্রীদের সামনে ভিড় করে চেঁচাতে লাগল, গাড়ি চাই বাবু, গাড়ি। বিদ্যুৎ হেঁটেই যাচ্ছিল। এক গাড়োয়ান এসে বলল, চলুন না বাবু, ভালো গাড়ি, ভাড়া সস্তা। লোকটার আগ্রহ দেখে বিদ্যুৎ তাতে চেপে বসল। 2 মিনিটও গেল না, ঘুমে তার চোখ জড়িয়ে আসতে লাগল। প্রাণপণ চেষ্টায়ও সে যেন তা কাটাতে পারে না। তারপর অতি অল্প সময়ের মধ্যেই সে ঘুমের ঘোরে এলিয়ে পড়ল। কিন্তু গাড়ি চলতে লাগলো তার গাড়োয়ানের খুশি মতো। কোথায় চলল কে জানে। গল্পের বাক্স চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন বিমল দত্তের লেখা একটি ডিটেকটিভ উপন্যাস নিঝুম রাতের কান্না এর প্রথম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।